শিক্ষার্থীদের বছরে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। প্রযুক্তির অপব্যবহার রোধ ও মানব পাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ গাড়ি থামিয়ে আর হুটহাট তল্লাশি করতে পারবে না আইস। পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএস এর বার্ষিক বনভোজন 22 আগস্ট প্রস্তুতি সভা সম্পন্ন। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আগামী 22 আগস্ট শনিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মনোরম বেলমন্ট লেক স্টেট পার্কের পাইন প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএসএ এর বার্ষিক বনভোজন। এই মহা উৎসবকে সফল করতে স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউ আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে সংগঠনের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে এবার পিকনিকে প্রধান অতিথি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্কের বিশিষ্ট উদ্যোক্তা দম্পতি এবং আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান। সর্বস্তরের পাবনাবাসীকে পিকনিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি এম এ বারী ও সাধারণ সম্পাদক এস এম ফরমান হোসেন। রাশেদ বাপ্পি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বুকে এক টুকরো বাংলাদেশ আর প্রবাসের ব্যস্ত জীবনে আত্মিক মেলবন্ধনের এক অনন্য উৎসব হচ্ছে পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএসএর বার্ষিক বনভোজন। বিগত বছরগুলোর স্মৃতিময় সেই পিকনিকের দৃশ্যগুলো আজও স্মৃতি হয়ে দোলা দেয় সবার মনে। ফেলে আসা সবুজ পার্কের সেই মুখরিত প্রাঙ্গণ, পরিচিতজনদের সাথে ভাগাভাগি করে নেয়া আন্তরিক আনন্দ, সব মিলিয়ে বিগত বছরগুলোর প্রতিটি পিকনিক ছিল প্রবাসী পাবনাবাসীর এক টুকরো সোনালী অতীত। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও জমকালো আয়োজনে বনভোজনের প্রস্তুতি নিচ্ছে পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএসএ। আগামী 22 আগস্ট 2026 শনিবার লং আইল্যান্ডের মনোরম বেলমন্ট লেক স্টেট পার্কের পাইন প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বহুল প্রতীক্ষিত পিকনিক। পিকনিকের এই মহা আয়োজন সফল করতে স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউর আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় 600 লোকের সমাগমকে সামনে রেখে এই সভায় বাজেট চূড়ান্তকরণ, র্যাফেল ড্র, খেলাধুলা ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে উপস্থিত আমাদের পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের 2026 সালের পিকনিক বনভোজন উপলক্ষে প্রসঙ্গ হচ্ছে একটাই, আমরা এই পিকনিকটা কীভাবে সমাধান করব। আমাদের সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা কীভাবে কোন দিক দিয়ে গেলে আমরা এটা সঠিকভাবে উদযাপন করতে পারবো, আমরা উপভোগ করতে পারবো, এবং আমরা সব কিছু মিলেই সুন্দর একটা পিকনিক যাতে আমরা সবার জন্য উপহার দিতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। বনভোজনে এবার যাকে আমরা প্রধান অতিথি নির্বাচন করতে যাচ্ছি, উনি হচ্ছে আকাশ রহমান, জনাব আকাশ রহমান, আশা হোম কেয়ারের স্বত্বাধিকারী। আমার এক্স প্রেসিডেন্ট কামাল পাশা ভাই সব বিস্তারিত বলছে, কারণ আমরা জানি এখানে সবাই আমরা অভিজ্ঞতা সম্পন্ন, আমরা জানি কীভাবে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তো আমি এই জন্য এই ব্যাপার নিয়ে বেশি কথা বলতে চাই না এবং আমি বিচলিতও নয়। তো যাই হোক, আমাকে কিছু বলতে বলা হয়েছে, এই কারণেই আমাকে কিছু বলা। তো আমি আশা করব আমাদের যে সমস্ত আজকের মিটিংয়ে যারা উপস্থিত আছেন, ইয়াং আছেন, মুরব্বী আছেন, সবাই অভিজ্ঞতা সম্পন্ন, তারা মনে প্রাণে যদি চেষ্টা করি পিকনিক খুবই সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে, এই বিশ্বাস আমার আছে। এবারের পিকনিকে প্রধান অতিথি নির্বাচন করা হয়েছে নিউ ইয়র্কের বিশিষ্ট উদ্যোক্তা দম্পতি আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমানকে। আমাদের আজকে মিটিংয়ে কমিটির বিন্যাসটাও করা হয়ে গেছে। কমিটির মধ্যে কারা কোন দায়িত্ব পালন করবে এবং এরা সবাই অভিজ্ঞতা সম্পন্ন। অতীতে যে সমস্ত পিকনিক দেখেছি আমরা এবং পাবনাবাসীর পক্ষ থেকে
আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা যেভাবে পিকনিকের বিষয়টা উপহার দিয়েছেন, কোনো দুর্নাম নেই এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই প্রতি বছর পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পিকনিক সম্পন্ন হয়ে থাকে। এবার আশা করছি নতুন কমিটিতে যারা আসছেন, আমাদের বাড়ি ভাই, আমাদের সেক্রেটারি সাহেব, এই জোট, আশা করি ওনাদের যে জুটি নতুনভাবে আরো আনন্দের সাথে পাবনাবাসীকে এই পিকনিক উপহার দিবে। এটা আমাদের ভরসা, এটা আমাদের আশা, তাদের প্রতি আমাদের প্রত্যাশা। আগামী আগস্ট মাসের 22 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বান্তকরণে সেই দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে, তাই চেষ্টা করব যেন এই পিকনিকটা অন্যান্য পিকনিক থেকে সর্বান্তকরণে খুবই সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করতে পারি, সেই আশা করছি। আপনারা সবাই আমন্ত্রিত। বিগত দিনে পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যতগুলি বনভোজন হয়েছে, ইনশাল্লাহ সবগুলোই স্বতঃস্ফূর্ত এবং সাকসেসফুল হয়েছে। আমি আশা করি আমাদের আগামী 22শে আগস্টে যে বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা বিগত দিনের মতো বা তার চাইতে আরও প্রাণবন্ত হবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলোচনা সভায় সংগঠনের সভাপতি এম এ বারী এবং সাধারণ সম্পাদক এস এম ফরমান হোসেন পাবনাবাসীর এই প্রাণের উৎসবে সবাইকে সপরিবারে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়ার আন্তরিক আহ্বান জানান। আমার আশেপাশে আজকে যাদেরকে দেখছেন, অনেকে আমার অনেক অভিজ্ঞ এবং বয়োবৃদ্ধ, আমার শ্রদ্ধাভাজন। অতীতের মতো আমরা এবারেও পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে বার্ষিক বনভোজন, এটা আমরা অতীতের চেয়েও আরও সুন্দর করে করতে পারবো এই প্রত্যাশা রাখি, এবং পাবনাবাসী সহ প্রবাসের আমাদের পিকনিকের সাথে প্রতি বছর যারা যায় তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি অন্যান্য বছরের চেয়ে এবার আমরা আরও সুন্দর করে পিকনিক উপহার দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজন 2026 আমাদের লং আইল্যান্ডের বেলমন লেক স্টেট পার্ক পাইন প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22শে আগস্ট শনিবার। তো সেই উপলক্ষে আজকে আমাদের কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ কর্তৃক আয়োজিত এই মিটিংয়ে যে সমস্ত সিদ্ধান্ত সমূহ আমাদের এখানে গ্রহণ করা হয়েছে, তার মধ্যে আমাদের প্রধান অতিথি নির্বাচন, বিশেষ অতিথি নির্বাচন, খেলাধুলা এবং খাবারের বিষয় সব কিছু মোটামুটি আমাদের সিদ্ধান্ত শেষ। এখন শুধু আমরা অপেক্ষা করতেছি যে আগামী 22শে আগস্ট। তা আমি পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা আমাদের পাবনাবাসী আছেন এবং আমাদের যারা অতিথিরাও এখানে সুযোগ আছে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, আপনারা যেখান থেকে পারেন আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। এখানে আমাদের টিকিট নির্ধারণ করা আছে। আমাদের অ্যাডের মধ্যে আপনারা যোগাযোগ নাম্বার দেখবেন, যাদের সাথে থেকে আপনারা ওই ফোন নাম্বারে যোগাযোগ করে টিকিটও নিতে পারবেন এবং নির্ধারিত মূল্যও ওখানে দেওয়া থাকবে, সব কিছু জানতে পারবেন। আপনারা টিভিতে বিজ্ঞাপন পাবেন, পত্রিকাতেও অ্যাড পাবেন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের পাবনা ওয়েলফেয়ারের নিজস্ব যে পেজ আছে সেখানে, আমাদের মিডিয়াতে, সব জায়গাতেই আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান, পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএসের সাবেক সভাপতি এটিএম কামাল পাশা, সাবেক সভাপতি ওয়াজেদ আলী খান বাচ্চু, প্রধান উপদেষ্টা রাকিব উদ্দিন দুলাল, সিনিয়র সহ সভাপতি আমির হোসেন মিন্টু, সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউনুস আলী, কার্যকরী পরিষদের সদস্য মনিরুল ইসলাম মনির, পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক আলী জাহাঙ্গীর হোসেন জাহান, সাবেক সিনিয়র সহ সভাপতি ও পিকনিক উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল মতিন, সমন্বয়কারী শাহরিয়ার খোকন সহ আরও অনেকে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
টেক্সাস ও মেইন অঙ্গরাজ্যে এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক প্রাণঘাতী গোলাগুলির ঘটনার পর এবার নতুন করে কিছুটা আইনি বেড়াজালে আটকা পড়ল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এখন থেকে গুরুতর কোনো অপরাধী বা আদালতের সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া অভিবাসন কর্মকর্তারা রাস্তায় হুটহাট সাধারণ গাড়ি থামিয়ে অভিযান চালাতে পারবেন না। কর্মকর্তাদের ট্রাফিক স্টপ বা গাড়ি থামানোর কৌশল নিয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া এবং অনাকাঙ্ক্ষিত সাধারণ মানুষের প্রাণহানি এড়াতেই এই সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানের নামে এবার যে কোনো সাধারণ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো সামরিকভাবে স্থগিত করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস। টেক্সাস এবং মেইন অঙ্গরাজ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাধারণ ট্রাফিক স্টপে দুটি পৃথক প্রাণঘাতী গোলাভাগের ঘটনার পর দেশজুড়ে এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে গুরুতর কোনো অপরাধী বা আদালতের ওয়ারেন্ট ছাড়া অভিবাসন কর্মকর্তারা রাস্তায় হুটহাট কোনো সাধারণ গাড়ি থামিয়ে তল্লাশি করতে পারবেন না। আইসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই সাময়িক নিষেধাজ্ঞা মূলত সংস্থাটির সিভিল ইমিগ্রেশন ও অপসারণ সংক্রান্ত বিভাগ ইআরও এর উপর কার্যকর হবে। গত সোমবার মেইন অঙ্গরাজ্যের বিডফোর্ডে আইস কর্মকর্তাদের গুলিতে জোহান সেবাস্তিয়ান ডুরান গুয়েরেরা নামের এক কলম্বিয়ান নাগরিকের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ডুরান কোনো অপরাধী বা অভিযানের মূল লক্ষ্য ছিলেন না, স্রেফ সন্দেহবশত তার গাড়িটি থামানো হলে তিনি ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন এবং আইস কর্মকর্তা গুলি চালান। এর মাত্র 6 দিন আগে হিউস্টনেও একইভাবে লরেঞ্জো সালগাডো আরাউজো নামে এক নিরপরাধ মেক্সিকান নাগরিককে গাড়ি থেকে নামানোর সময় গুলি করে হত্যা করে আইস। পরপর দুটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স সহ একাধিক শীর্ষ রাজনীতিক এই অজরুরি ট্রাফিক স্টপগুলো অনতিবিলম্বে বন্ধের দাবি জানান। ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক বিশেষ কর্মকর্তা টম হোম্যান অবশ্য এটিকে নীতিগত পরিবর্তন না বলে সাময়িক বিরতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, কর্মকর্তাদের গাড়ি থামানোর কৌশল নিয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দিতেই এই পদক্ষেপ। তবে নিরপেক্ষ তদন্ত এবং কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে মারাত্মক সাইক্লোস্পোরিয়াসিস বা দীর্ঘমেয়াদী ডায়রিয়ার সৃষ্টিকারী পরজীবী ও সালমোনেলা ব্যাকটেরিয়ার দ্বিমুখী প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সমগ্র নিউ ইয়র্ক রাজ্যে এই রোগের আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। সংক্রমণ এড়াতে ফলমূল ভালো করে ধোয়া, হাত পরিষ্কার রাখা এবং খাবার উচ্চ তাপমাত্রায় রান্না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এবার হানা দিয়েছে তীব্র ও দীর্ঘমেয়াদী ডায়রিয়া সৃষ্টিকারী এক ভয়ানক পরজীবী। সাফফোক কাউন্টিতে ইতিমধ্যেই অন্তত 50 জন এই সাইক্লোস্পোরিয়াসিস রোগে আক্রান্ত হয়েছেন। এর সাথে যুক্ত হয়েছে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবও। এই দ্বিমুখী স্বাস্থ্য ঝুঁকিতে লং আইল্যান্ড জুড়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেটের তীব্র মোচড় ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয়, যা 1 মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে সাইক্লোস্পোরিয়াসিস মূলত দূষিত খাবার, বিশেষ করে কাঁচা শাকসবজি ও ফলমূলের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। সাফফোক কাউন্টির পাশাপাশি প্রতিবেশী নাসাউ কাউন্টিতেও 17 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তবে ঠিক কোন খাবার বা উৎস থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সাফফোক ও নাসাউ কাউন্টির স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে কাঁচা ফলমূল ও সবজি খাওয়ার আগে তা অত্যন্ত সতর্কতার সাথে ধুয়ে নেওয়ার এবং হাত ও কাটিং বোর্ড পরিষ্কার রাখার জোর পরামর্শ দিচ্ছে। সমগ্র নিউ ইয়র্ক রাজ্য জুড়েই এই সংক্রমণের চিত্রটি উদ্বেগজনক। চলতি বছর এ পর্যন্ত রাজ্যের 500-র বেশি সাইক্লোস্পোরিয়াসিস কেস সংক্রান্ত হয়েছে, যার সিংহভাগই অর্থাৎ প্রায় 380টি মামলা রেকর্ড করা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7000-এ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি সন্দেহ করছে বিভিন্ন ফাস্টফুড চেইন, বিশেষ করে ট্যাকোভেল রেস্তোরাঁগুলোর লেটুস পাতা থেকে এই সংক্রমণ ছড়াতে পারে। এ নিয়ে বর্তমানে জোর তদন্ত চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরজীবীকে নিষ্ক্রিয় করতে খাবার অন্তত 158 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম বা রান্না করা উচিত। যান্ত্রিক ও ব্যস্ত জীবনে সাশ্রয়ী ও কাঁচা খাবারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো এবং রান্নার আগে স্বাস্থ্যবিধি মেনে চলাই এই রোগের প্রতিরোধের
একমাত্র উপায়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে ম্যানহাটনে গড়ে ওঠা অস্থায়ী গৃহহীন শিবিরগুলো পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। তবে পূর্বের মতো পুলিশ দিয়ে জোরপূর্বক বা শক্তি প্রয়োগ করে উচ্ছেদ না করে এবার সম্পূর্ণ মানবিক ও নিয়মতান্ত্রিক উপায়ে এগোবে সিটি প্রশাসন। রাশেদ বাপ্পি রিপোর্ট। রাস্তার পাশে প্লাস্টিক আর কার্ডবোর্ডের নড়বড়ে ছাউনি, একটুখানি ছায়ার জন্য মরিয়া চেষ্টা। ফায়ার হাইড্রেন্টের পানি দিয়ে চলছে নিত্যদিনের হাত মুখ ধোয়া আর শেভ করার কাজ। ম্যানহাটনের ওয়েস্ট 45 নম্বর স্ট্রিট থেকে শুরু করে 34 নম্বর স্ট্রিট পর্যন্ত বিস্তীর্ণ ওয়েস্ট সাইড জুড়ে এখন এমনই এক মানবিক সংকটের দৃশ্য। ইনট্রেপিড মিউজিয়াম ও জেভিট সেন্টারের মতো ব্যস্ততম এলাকার মাঝে গড়ে ওঠা এই বিশাল গৃহহীন শিবিরগুলো নিয়ে স্থানীয়দের উদ্বেগ যখন চরমে, ঠিক তখনই এগুলো পরিষ্কারের ঘোষণা দিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে এবার কোনো বল প্রয়োগ বা তাৎক্ষণিক উচ্ছেদ নয়, প্রশাসন মাঠে নামছে এক সম্পূর্ণ নতুন ও মানবিক কৌশল নিয়ে। মেয়র মামদানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার গৃহহীনদের তাড়াতে পুলিশ নয়, বরং মাঠে নামছে ডিপার্টমেন্ট অফ হোমলেস সার্ভিসেস বা ডিএইচএস। কোনো রকম শক্তি প্রয়োগ না করে এই অসহায় মানুষদের কাউন্সেলিং করা এবং তাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সময় নেওয়াকেই মূল হাতিয়ার করছে প্রশাসন। নতুন নিয়মে যে কোনো শিবির পরিষ্কার করার আগে টানা 7 দিন ধরে চলবে নিবিড় গণসংযোগ ও কাউন্সেলিং। সমাজকর্মীরা প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলবেন, তাদের বোঝাবেন এবং সিটির আশ্রয়কেন্দ্র ও স্থায়ী আবাসনের ওপর তাদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আর এই 7 দিনের সময়সীমা পার হওয়ার পরেই কেবল নির্দিষ্ট স্থানটি পরিষ্কার করা হবে। মেয়রের ভাষায় তাদের লক্ষ্য গৃহহীনদের কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের জীবনের স্থায়ী সমাধান করা। আর এই টেকসই পুনর্বাসনের অংশ হিসেবেই ইস্ট ভিলেজে পুলিশের একটি অব্যবহৃত পার্কিং লটকে রূপান্তর করা হচ্ছে দ্য অরিয়া নামক আধুনিক আবাসন প্রকল্পে, যেখানে প্রায় 131টি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট তৈরি করা হবে, যার একটি বড় অংশ সংরক্ষিত থাকবে পূর্বে গৃহহীন থাকা নিউ ইয়র্কবাসীদের জন্য। এছাড়া এই প্রকল্পে বয়স্কদের জন্য একটি সিনিয়র সেন্টার ও কমিউনিটি স্পেসও রাখা হচ্ছে। উচ্ছেদ নয়, বরং বুকে টেনে নেয়ার এই প্রশাসনিক নীতি ম্যানহাটনের সড়কগুলোকে যেমন পরিষ্কার করবে, তেমনি মাথা গোঁজার ঠাঁই করে দেবে শত শত নিরাশ্রয় মানুষকে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে উচ্ছেদের এই মানবিক ও সহমর্মিতাপূর্ণ মডেল গৃহহীন সমস্যার সমাধানে একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে লং মার্চ শিক্ষার্থীদের। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার দেশ জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসসালামু আলাইকুম। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। প্রত্যেক বছর একটা করে গাছ। অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। তারপর তিনি বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন, স্মরণীয় দিন। আমরা বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম। তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য বলেন। সেটা স্কুলে হোক, বাসার আশেপাশে হোক বা যেখানে যেখানে মনে হয় একটি গাছ রোপণ করা যাবে, সেখানেই একটি করে গাছ রোপণের অনুরোধ জানান। প্রত্যেক বছর একটা করে গাছ লাগান। গাছ সম্পর্কে জানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী গাছের বিস্তারিত বিষয় ইন্টারনেট ঘেঁটে রিসার্চ করার জন্য শিশুদের বলেন। তাহলে প্রতি বছর একটি গাছ সম্পর্কে জানা যাবে বলে মনে করেন তিনি।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের 17 ও 18 নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশের 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের প্রাথমিক শিক্ষা পদক 2026 তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এটিভি USA ন্যাশনাল ডেস্ক। সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতিকরণ সভায় তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্রের প্রতিনিয়ত পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগী কেন্দ্রিক ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকার কাজ করছে। তিনি বলেন, সদ্য প্রণীত মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 আন্তর্দেশীয় গুরুতর অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন আইনটির সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে বুধবার সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণা না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে 1:30টায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেন তারা। পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার BNS সেন্টার থেকে এই লং মার্চ শুরু হয়। বুধবার দেশের 59 জেলায় 3 বিষয়ে SSC ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। 8টি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের 5 জেলার পরীক্ষা স্থগিত রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় SSC ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের কটূক্তির অভিযোগ তুলে এর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা রাত 8:30টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে মানিক মিয়া এভিনিউ আটকে দেন। 4 দিনের বিরতির পর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে পায়রাসহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের জেলে ও ট্রলার মালিকরা। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। নদ নদী এখনও শান্ত থাকলেও গভীর সাগরে আবারও বৈরী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একটি লঘুচাপের প্রভাব কাটার মাত্র 4 দিন পরই আবারও নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলের জেলে ও ট্রলার মালিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে
ফাইনালের আগে অতিরিক্ত বিশ্রামের সুবিধা পাচ্ছে স্পেন। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের ফলে শুধু শিরোপার লড়াইয়ে ওঠা নয়, ফাইনালের আগে একটি গুরুত্বপূর্ণ বাড়তি সুবিধাও পেয়েছে ইউরোপের দলটি। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফাইনালের আগেই স্পেনের পক্ষে একটি বড় বিষয় কাজ করছে, কারণ স্পেন প্রথম সেমিফাইনাল খেলেছে। ফলে সম্ভাব্য প্রতিপক্ষের তুলনায় স্পেন একদিন বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে। ফুটবল বিশ্লেষকদের মতে বড় টুর্নামেন্টের শেষ দিকে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে অতিরিক্ত বিশ্রাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ ভ্রমণ, টানা ম্যাচ এবং গরম আবহাওয়ার কারণে এই বাড়তি সময় আরও মূল্যবান হয়ে ওঠে। একটি গবেষণাতেও এই বিষয়টি প্রমাণ মিলেছে। সেখানে গত 14টি বিশ্বকাপ ও ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে ফাইনালের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে 14টির মধ্যে 13বারই যে দলটি ফাইনালের আগে বেশি বিশ্রাম পেয়েছে, শেষ পর্যন্ত তারাই শিরোপা জিতেছে। এই পরিসংখ্যানে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ। 2012 সালে ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফাইনালের আগে স্পেন প্রতিপক্ষ ইতালির চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছিল। সেই ম্যাচে ইতালিকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিযানে আরেক ধাপ এগিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়েছে। দলের এই জয়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী স্পেন সমর্থকরা। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। আর মাত্র একটি ম্যাচ, ফাইনালের সেই ম্যাচ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে স্পেন। আর সেই লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে স্পেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির কমিউনিটি সেন্টারে আমরা ওয়াচ পার্টির ব্যবস্থা করেছি। স্পেন সুন্দরভাবে খেলা উপহার দিয়েছে। তাদের এই জয়ী হওয়াতে আমরা বাংলাদেশি কমিউনিটিটাকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ছিল ফুটবল বিশ্বে লে ব্লু নামে পরিচিত ফ্রান্স। আজকে স্পেন অনেক ভালো খেলতেছে। আমরা আসলে আশা করি নেক্সট ফাইনালও তারা এরকম খেলা আমাদেরকে উপহার দিবে। পুরো ম্যাচ জুড়েই স্পেনের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী স্পেন সমর্থকদের। বিশেষ করে বার্থডে বয় ইয়ামাল ছিলেন দারুণ ছন্দে। ওয়ার্ল্ড কাপ 2026 এর সেমিফাইনালে স্পেনের খেলায় আমি অনেক মুগ্ধ। আশা করি তারা চ্যাম্পিয়ন হবে। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ উন্মাদনা ছড়িয়ে পড়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতে। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী সমর্থকেরা। আনন্দ উৎসবে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। স্পেন জয় করাতে আজকে আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুবই আনন্দিত। প্রিয় দলের নান্দনিক ফুটবলের সাথে সমর্থকদের বাড়তি পাওনা ছিল ইয়ামালের নান্দনিক পারফরমেন্স। Congratulations Spain winning the semi-final. Spain gonna be the winner. ম্যাচ শেষে সমর্থকরা আশা প্রকাশ করেন স্পেনের এই জয়যাত্রা ফাইনাল ম্যাচেও অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে দলকে। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ফিফা বিশ্বকাপ 2026-এর উত্তাপ যখন ফাইনালের দোরগোড়ায় এসে পৌঁছেছে, তখন চলমান এই টুর্নামেন্ট নিয়ে নিজের ব্লগে এক দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। মাঠের মহাযুদ্ধের মাঝে কোটি কোটি ফুটবল প্রেমীদের মতো অমিতাভ বচ্চনও বুঁদ হয়ে আছেন ফুটবলের এই জাদুকরী উন্মাদনায়। টুর্নামেন্টের বেশ কিছু অন্যায় সিদ্ধান্ত নিয়ে যেমন তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন, ঠিক তেমনি অনভিজ্ঞ ও নতুন ফুটবলারদের হাত ধরে বিশ্বমঞ্চে যেভাবে অভাবনীয় ও নাটকীয় পরিবর্তন ঘটছে তা দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন বিগ বি। সেই সঙ্গে সময়ের বিবর্তন এবং এক প্রজন্মের রেখে যাওয়া ব্যাটন অন্য প্রজন্মের হাতে ওঠা চিরায়ত নিয়ম নিয়ে জীবনমুখী দর্শনও ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়া ফুটবল বিশ্বের বহু নামী ও প্রতিষ্ঠিত দেশের বিদায় তাকে বিস্মিত করলেও ছোট দলগুলোর লড়াকু মানসিকতা ও আত্মপ্রকাশ তাকে গভীরভাবে আনন্দিত করেছে বলে জানান বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
গৌরি স্প্রাটকে বিয়ে নিয়ে বিতর্কে প্রথমবারের মতো মুখ খুলেছেন বলিউড সুপারস্টার আমির খান। এক সাক্ষাৎকারে আমির খান বলেন, তাদের পরিবারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ধর্ম পরিবর্তনের প্রশ্ন ওঠেনি। জানান, তার দুই বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমির খানের মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে আমির আরও বলেন, গৌরি স্প্রাট, কিরণ রাও কিংবা রীনা দত্ত কেউই তাদের ধর্ম পরিবর্তন করেননি, কারণ তার সব বিয়ে সিভিল ম্যারেজ ছিল। এদিকে গেল মঙ্গলবার আমির খানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসাইন এই বিয়েতে আপত্তি জানিয়েছেন। তার ব্যাখ্যা অনুযায়ী কোনো মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারেন না, যদি না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। গৌরি স্প্রাটকে বিয়ের পর থেকেই কয়েকজন রাজনৈতিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্য আমির খানের সমালোচনা শুরু করেন। অনেকে এ বিয়েকে লাভ জিহাদ বলে আখ্যা দেন। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপারস্টার থালাপতি বিজয়ের পথ অনুসরণ করে রাজনীতিতে পা রাখছেন না দক্ষিণী সিনেমার আরেক তারকা জুনিয়র এনটিআর। সম্প্রতি খবর ছড়ায় খুব শিগগিরই রাজনীতিতে যোগ দেবেন জুনিয়র এনটিআর। তবে তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে এই খবর ঠিক নয়। বিবৃতিতে বলা হয়েছে, র এনটিআর নামে একটি সংগঠন শুরু ভাডা নামে একটি অনুষ্ঠান করতে চলেছে। বিবৃতিতে বলা হয়, র এনটিআর নামে একটি সংগঠন এমন কিছু কাজ করছে যাতে মনে হতে পারে যে তাদের সঙ্গে জুনিয়র এনটিআর এর সম্পর্ক রয়েছে। বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, তেলুগু তারকা বা তার অফিসের সঙ্গে র এনটিআর এর যোগাযোগ নেই। এছাড়াও বলা হয়েছে, ওই সংগঠনকে কখনই জুনিয়র এনটিআর এর প্রতিনিধিত্ব করার বা তার হয়ে কোনো বার্তা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, জুনিয়র এনটিআরকে নিয়ে কোনো সমাজ সেবামূলক কাজ, সরকারি ঘোষণা বা অন্য কোনো উদ্যোগ থাকলে তা শুধুমাত্র জুনিয়র এনটিআর বা তার সহযোগী দলের মাধ্যমেই জানানো হবে। শেষে তার অফিসের পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে এটি শেষ বিবৃতি। তাদের আশা, এর ফলে সব গুজব ও জল্পনার অবসান হবে। আশা হোমকেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের বছরে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। প্রযুক্তির অপব্যবহার রোধ ও মানব পাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ গাড়ি থামিয়ে আর হুটহাট তল্লাশি করতে পারবে না আইস। পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএস এর বার্ষিক বনভোজন 22 আগস্ট প্রস্তুতি সভা সম্পন্ন। এতক্ষণ আশা হোমকেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস এ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।